নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সীমা পাহুজা, যিনি সিবিআই এর তদন্তকারী অফিসারের মূল নেতৃত্ব দিচ্ছেন, তার কাছে গত পরশুদিন এই রাজ্যের একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়েছিলেন একটা ডেপুটেশন দিতে সিবিআই অফিসে। এবং সেই ডেপুটেশন দেওয়ার সময় রাজনৈতিক দলের নেতারা সীমা পাহুজা সিবিআই এর এই কর্তা ব্যক্তিকে পরিষ্কারভাবে বলেন, ভদ্রমহিলাকে বলেন যে সিবিআই এর উপর মানুষের আস্থা চলে গেছে, আপনারা কি সেটা জানেন? তার উত্তরে সীমা পাহুজা উত্তরটা দিয়েছেন, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অর্থাৎ আর একটু অপেক্ষা করতে হবে। না সীমা দেবী, আর ধৈর্য ধরার বাঁধটা মানুষের ভেঙে গেছে আপনাদের অসভ্যতার জন্য, আপনাদের শয়তানির জন্য। স্পেসিফিক বলছি, সিবিআই এর শয়তানির জন্য। কার নির্দেশে করেছেন, কেন করেছেন, কিসের জন্য করেছেন, আমরা কোনো কিছু জানতে চাই না। 31 বছরের ডাক্তার কন্যার জীবন ফিরে আসবে না, তার মৃত্যুর তথ্য প্রমাণ, এভিডেন্স, লোপাট, ট্যাম্পারিং, অল্টারেশন করা সমস্ত কিছু সম্পন্ন করেছেন মমতা বিনীত গোয়েল বাহিনীর। তারপর আপনার 4 মাস বাদে বলছেন ধৈর্যের কাহিনী শোনাচ্ছেন, 90 দিনে চার্জশিট দিতে পাচ্ছেন না। এই অসভ্যতা কতদিন করবেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে? সীমা পাহুজা, আপনাকে বলছি, আপনি সিবিআই এর অধিকর্তা, আপনি বাংলা নিশ্চিতভাবে বোঝেন কি বোঝেন না জানি না, নিশ্চিতভাবে আমাদের এই বক্তব্য শুনবেন কি শুনবেন না। সিবিআই এর কোনো কোনো আধিকারিক শোনেন, তারা কানে তুলবেন যে সীমা দেবী মানুষ আর সিবিআইকে বিশ্বাসই করে না, যার কারণেই হোক, যার নির্দেশে হোক, যে কারণেই হোক। সিবিআই এবং ইডির ভেতরে কি অবস্থা দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে টুকরো টুকরো কাহিনী বহুদিন ধরে আমিও শুনি, বহু কাহিনী শুনেছি, বলতে পারি না, তার কারণ তার তথ্য প্রমাণ এভিডেন্স তো হাতে নিয়ে বলতে পারবো না। যা যা শুনি সিবিআই অফিসার, ইডি অফিসারদের সম্বন্ধে, সেগুলো কিন্তু এবার প্রকাশ্যে নিয়ে আসাটা দরকার। আমি গিয়েছিলাম এমন একজন ব্যক্তির কাছে, নাম তার আইনজীবী প্রশান্ত মজুমদার। তিনি দীর্ঘদিন ধরে সিবিআই, ইডি অফিসার, আইনজীবী, তাদের যারা ইনভেস্টিগেটিং অফিসার, তাদের খুব ক্লোজ রেঞ্জে থেকে কলকাতার বিভিন্ন আদালতে তাদের সওয়াল শুনেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের বক্তব্য শুনেছেন, একাধিক ক্ষেত্রে তিনি শুনেছেন। সেই মানুষটির কাছ থেকে আমি টুকরো টুকরো সিবিআই ইডির অফিসারদের প্রচুর কাহিনী শুনেছি। আজকে ইচ্ছে হলো ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের মনে হলো আইনজীবী প্রশান্ত মজুমদার এই সিবিআই ইডির অফিসারদের কাহিনীগুলো, এরা কি ইনকম্পিটেন্ট, a bunch of jokers, inefficient officers, corrupted officers, or they have been instructed? কোনটা ঠিক? আমি সরাসরি প্রশ্ন করেছিলাম আইনজীবী প্রশান্ত মজুমদারকে। মন খুলে, মুখ খুলে ইডি এবং সিবিআই এর ভেতরে কিছু কাহিনী শুনিয়েছেন আমাদের নতুন বাংলার দর্শকদের। নমস্কার প্রশান্ত দা, সন্ময় বলছি। বলুন সন্ময়। বলছি, কলকাতার বিভিন্ন আদালতে আপনি দীর্ঘদিন ধরে সওয়াল করছেন, খুব ক্লোজ রেঞ্জ থেকে সিবিআই কে দেখেছেন, ইডি কে দেখেছেন, এনআইএ কে দেখেছেন। এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে এই সিবিআই এর যা কীর্তিকলাপ দেখা যাচ্ছে, তাতে আলটিমেটলি আবার ঘুরে ফিরে সেই প্রশ্ন আসছে, যে প্রশ্নটা মানুষের মুখে মুখে আলোচনায় আসে, যে সিবিআই, ইডি এরা হচ্ছে বেসিক্যালি এখন ইনকম্পিটেন্ট, আ ব্রাঞ্চ অফ ইনএফিশিয়েন্ট অফিসার। আপনি কিভাবে দেখেছেন, একটু মূল্যায়নটা বলবেন আপনার? হ্যাঁ সন্ময়বাবু, আমি খুব কাছ থেকে সিআইডি, ডিডি, সিবিআই এদের দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, মানে মামলা করছি, দীর্ঘদিন মামলা করার সুবাদে সিআইডি কথা ছিলেন, সিআইডি কথা আমি কোনো কথা বলবো না। লালবাজার ডিডি অনেকটা ভালো, তার উইং অনেক ভালো, তার সোর্স অনেক ভালো, ইনভেস্টিগেশন ভালো করে। কিন্তু সিবিআই বা ইডি, ইডি সাধারণত বিভিন্ন জায়গা থেকে লোক রিক্রুট করে, অফিসার রিক্রুট করে। এবার সিবিআই যারা যারা অফিসার আছে তারা সবাই ম্যাক্সিমাম বেঙ্গলের বাইরে থেকে আসে, ফলে তাদের পক্ষে বেঙ্গলে ঢুকে ইনভেস্টমেন্ট করা, তাদের ভাষা বোঝানো তাদের পক্ষে খুব দুষ্কর। তাদের ভালো সোর্স নেই, তাদের ইন্টেলিজেন্স সোর্স নেই। মানে অপদার্থতা আমি এখানে বললে ডাইরেক্ট কাউকে হেও করা হবে। আমি বলবো রিজিওনাল যদি অফিসার না নেওয়া হয়, কোনো জিনিস সেন্ট্রাল এজেন্সি কোনো ভালো রেজাল্ট পাবে না। দরকার হচ্ছে রিজিওনাল অফিসার রিক্রুটমেন্ট করা। বাঙালিদের মাথায় বুদ্ধি আছে, বাংলায় থাকলে বাঙালি অফিসার রিক্রুট করতে হবে, তাদের ইনভেস্টমেন্ট করতে হবে, সোর্স ডিপ্লয় করতে হবে, সাক্ষীদের কনফিডেন্স গ্রো করতে হবে। না হলে সিবিআই যতই লোকে ভয় পাবে, হয়তো সিবিআই ইডিও বাবা, কিন্তু আমি দেখেছি ভিতর থেকে সিবিআই ইডি কিছুই না, ভলুমিনাস ডকুমেন্ট করে, মামলা প্রমাণ করতে এদের দীর্ঘদিন লেগে যায়, একটা মামলা ফয়সলা হয় না। আপনি দেখুন সারদা থেকে দেখুন, নারদা দেখুন, আপনার তপন দত্ত মার্ডার কেস মনে আছে,
কেউ আর কানেই তোলে না কি হলো মামলাটায়। দীর্ঘ মামলা, হাইকোর্ট থেকে অনেকগুলো মামলা, রিজার্ভের মামলা এখনো চলছে, এখনো ট্রায়াল শেষ করতে পারিনি। আমার খুব দুর্ভাগ্য লাগে, সিবিআই ঠিক মতন, কংগ্রেস আমল থেকে এই বিজেপি আমল, সিবিআই সেই মতন অফিসার নেই, সিবিআই ঠিক মতো ইনভেস্টিগেশন করতে পারে না। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইডি সিবিআই ইনভেস্টিগেশনে মানে আরেকটা কথা আপনি বলি, লোকমুখে প্রচুর শুনি যে এই সিবিআই অফিসারদের মধ্যে বা ইডি অফিসারদের মধ্যে কারু ক্ষেত্রেও সাংঘাতিকভাবে করাপশন জড়িত আছে, এটা কি আদৌ ঠিক? আমরা তো অলরেডি দেখেছি, গৌতম কুণ্ডু যিনি রোজভ্যালি কর্ণধার, তার বয়সের ইডি অফিসারের বিভিন্ন মেলামেশা, সেটা আমরা চোখের সামনে দেখেছি। বকটই কাণ্ডে সিবিআই হেফাজতে একজন আসামি আত্মহত্যা করলো, কি করে মোর ইনএফিশিয়েন্ট পার্ট, এটা সিবিআই থেকে লক্ষ্য করা যাচ্ছে। এগুলো যদি না কমায় তাহলে হবে না। এবার দেখুন, আপনি যদি সম্পত্তি এই যে ফ্রিজ করে, তাহলে এই যে এত বড় বড় নেতা, তারা তো এত পয়সা খরচা করছে, এত বড় বড় আইনজীবী নিয়োগ করছে, কি করে করছে? তার সোর্স অফ মানিটা কোথায়? কি করে এই যে দিল্লির যে বড় বড় অ্যাডভোকেট নিযুক্ত করা হচ্ছে বিভিন্ন নেতা হয়ে, সেই সোর্স অফ মানিটা করতে গেছে? সিবিআই এগুলো ইনভেস্টিগেশন করা দরকার না? ইডি করার দরকার না? তাতে অফিসারই নেই। আমি বলবো তাদের ল্যাক অফিসারের জন্য, তাদের অফিসারের নেই, এজেন্সি নিয়ে উইং ভালো নয়, তাই জন্য আজকে এই অবস্থা। না, দুর্নীতির বিরুদ্ধে তদন্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো এক সময় প্রকাশ্যে বলেছিলেন, প্রয়োজন হলে আমি 1 লাখ নতুন ছেলে মেয়ে রিক্রুট করব, কিন্তু কোনো দুর্নীতির বরদাস্ত করব না, সমস্ত দুর্নীতি শেষ দেখবো। তাহলে কি সেটাই নিছক কি কথার কথা ছিল? একদমই কথার কথায়, মানে আমরা চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না। আর একটা কথা বলছি, দিল্লি থেকে এরা যারা কন্ডাক্ট করে, যারা সিবিআই বড় বড় অফিসার আছে, ইডি অফিসার আছে, তারা আইন, আমি বলবো দুঃখজনক বলবো, তারা আইন জানে না। তারা প্র্যাকটিক্যাল লাইফে ট্রায়াল কোর্ট কাকে বলে তারা জানে না। ট্রায়ালে কি হয়, কিভাবে সাক্ষী প্রেস করতে হয়, প্রসিকিউশনকে কিভাবে চেন মেলাতে হয়, পাবলিক প্রসিকিউশন এখানে কোনো মানে কি বলবো, তাদের খুব অসহায়তা লক্ষ্য করা যায়। আপনি চেন মেলাতে গেলে প্রসিকিউশনকে কেস প্রমাণ করতে চেন মেলাতে হবে। আর একটা কথা বলছি, এই নলেজ, মোটিভ, ইন্টেনশন, আমার শেয়ালদা করে যে মামলা চলছে, যে সোল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, আমি বুঝতে পারছি না তার মোটিভ, নলেজ কি ছিল, ইন্টেনশন কি ছিল। আমার মনে হয় না সে একাই কালপিট। এটা আমার পক্ষে মানে মেনে নেওয়া একটু কষ্টদায়ক। প্রশান্ত দা, অনেক ধন্যবাদ, অন্তত মূল্যায়নটা করলেন। আমি বারবার সিবিআই ইডি অফিসারদের সম্বন্ধে শুনতাম, বিশেষ করে কলকাতা চ্যাপ্টারে যেসব সিবিআই অফিসার আসেন বারবার কোর্টের কাছে, আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে ভৎসনার মুখে পড়েন, তারপরে ক্যাজুয়ালি হাসতে হাসতে বেরিয়ে আসেন। মানে মেয়ার ইনকম্পিটেন্সি না তাদের ওপর? সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, হ্যাঁ, গ্রামের দিকে যারা ভিকটিম, তাদের সাথে ওনাদের ল্যাঙ্গুয়েজে বিরাট ফারাক, তাদেরকে ইন্টারপ্রেটার নিয়ে আসতে হয়। গ্রামের দিকে আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে। আমি বলছি এফিশিয়েন্ট অফিসার আমি দেখেছি সুশান্ত ভট্টাচার্যকে, যিনি বোতলবন্দি করেছিলেন অনুব্রত মণ্ডলকে, মানে তাকে চারদিক থেকে ঘিরে শেষ পর্যন্ত গ্রেফতারির দিকে নিয়ে গিয়েছিলেন। আমি দেখেছিলাম তার এফিসিয়েন্সি লেভেলটা কি সাংঘাতিক। সমস্ত ছোট ছোট কোঅপারেটিভ ব্যাংকগুলোতে হানা দিয়ে সেখান থেকে তথ্য, ডকুমেন্ট, এভিডেন্স বার করে ডকুমেন্টস গুলোকে খুব ভালোভাবে সাজিয়েছিলেন। এবার ঘটনা হচ্ছে, সুশান্ত ভট্টাচার্যের মতো এফিসিয়েন্ট বাঙালি অফিসারও তো আমার আর চোখে পড়ছে না, অন্তত সিবিআই ইডির মধ্যেও চোখে পড়ছে না। আর তার উপর দিল্লির প্রভুরা তাদের চালাতে থাকেন, পেছন থেকে কলকাঠি নাড়তে থাকেন, পুতুল নাচের কথা করার চেষ্টা করেন। দুর্ভাগ্য বাংলা। সন্ময়দা, একটা কথা আপনিও মানবেন, আমার সাথে একমত হবেন, দীর্ঘদিন কাছে বিনা বিচারে আটক করে রাখা যায় না। এভিডেন্স আরম্ভ হয়ে গেলে কাউকে কোনো কোর্ট জামিন দেয় না। এভিডেন্সটা দেয়, এভিডেন্স টাইম বেড়ে দেয়, এই সময়ের মধ্যে তুমি এভিডেন্স শেষ করো। কিন্তু একবার চার্জে এভিডেন্স শুরু হয়ে গেলে তখন কাউকে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কেউ জামিন দিতে চায় না। এক্ষেত্রে এরা যদি চার্জই না করতে পারে, মামলা যদি শুরুই না করতে পারে, তাহলে তাদের তো লিবার্টি, বেল ইজ জেনারেল ক্যান্সেলেশন এক্সেপশন, সে তো তাদের বেল পেতেই হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ প্রশান্ত দা, আবারও আসবো এই বিষয় নিয়ে আপনার কাছে। থ্যাংক ইউ।